প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আগামীকাল তোমাদের ভূগোল পরীক্ষা। তো এই ভূগোল পরীক্ষার বড় প্রশ্নের সাজেশন অলরেডি আমরা দিয়ে দিয়েছি। এখনও যদি না দেখে থাকো তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। আজকে আমি তোমাদের সমস্ত অধ্যায় থেকে, অর্থাৎ তোমাদের রিডিউ সিলেবাস অনুযায়ী যে অধ্যায়গুলো তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকবে, সেই অধ্যায়গুলো থেকে যে প্রশ্নগুলো তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে, শর্ট কোশ্চেন হিসাবে অবশ্যই দেখে যেতে হবে। এবং তোমরা কোথাও খুঁজে পাচ্ছ না যে কোন শর্ট কোশ্চেনগুলো তোমাদের ঠিকঠাক করে পড়ে যেতে হবে, সেই প্রশ্নগুলো নিয়ে আমি হাজির হয়েছি। সম্পূর্ণ ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ। সঙ্গে বন্ধুরা একটা কথা বলছি, সেটা হলো তোমাদের এই ভিডিওটা সম্পূর্ণ যদি দেখো তাহলে তোমাদের এই ভূগোল সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু একবার তোমাদের রিভিশন হয়ে যাবে। তো বন্ধুরা চলো আমরা দেরি করব না, আমরা প্রথমেই শুরু করব শর্ট কোশ্চেন প্রথম অধ্যায় থেকে। ঠিক আছে, দুটি প্রবেশ্য দুটো অপ্রবেশ্য শিলার নাম গেল। প্রবেশ্য শিলা কাকে বলে? দেখো, যে শিলার ভিতর দিয়ে জল প্রবাহিত হয় সেটা প্রবেশ্য শিলা, যেরকম চুনাপাথর আর হচ্ছে বেলে পাথর। অপ্রবেশ্য শিলা যে শিলার ভিতর দিয়ে জল প্রবাহিত হতে পারে না, স্লেট আর হচ্ছে গ্যাব্রো। ভৌম জলপীঠ, পিঠ মানে অপরিপৃষ্ট বোঝায়। ঠিক আছে, ভূ অভ্যন্তরে সম্পৃক্ত স্তরে সঞ্চিত জলের ঊর্ধ্বসীমা বা শীর্ষ দেশগুলি যুক্ত করলে যে রেখা পাওয়া যায়, ধরুন এটা হচ্ছে ভৌমজল। তো এই ভূ অভ্যন্তরে এখানে হচ্ছে ভৌমজল আছে, তো এই ভৌমজলের উপরিপৃষ্ঠগুলো যুক্ত করলে যে রেখা পাওয়া যায় সেটাকে বলে ভৌমজলপীঠ। ঠিক আছে, সম্পৃক্ত স্তর কাকে বলে? কী দেখো, মৃত্তিকা বা শিলাস্তরের রন্ধ্রগুলি যখন জলে পরিপূর্ণ থাকে, মানে আমাদের ভূপৃষ্ঠের তলদেশে ভূ অভ্যন্তরে যেখানে জল থাকে সেই অংশটাকে বলা হয় সম্পৃক্ত স্তর। এটাকে দুই ভাগ হয়, সবিরাম সম্পৃক্ত আর এটা হচ্ছে স্থায়ী সম্পৃক্ত। স্থায়ী সম্পৃক্ত কাকে বলে? যেখানে সারা বছর জল একভাবে থাকে সেটা স্থায়ী সম্পৃক্ত। আর সবিরাম, ধর বৃষ্টির সময় ভৌমজলের পরিমাণ কিন্তু অনেক উপরে উঠে আসে, তো এই যে উপরে উঠে আসে সেটা কিন্তু স্থায়ী নয়, এটা অস্থায়ী, এটাকে বলে সবিরাম সম্পৃক্ত স্তর। এর সঙ্গে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, সেটা হলো মিটিওরিক জল কাকে বলে? দেখো, বৃষ্টি আর তুষারপাতের জল যখন ভৌমজলে প্রবেশ করে তখন সেই জলটাকে বলা হয় মিটিওরিক জল, মনে রাখবে। আচ্ছা, এবার আমরা দেখে নেবো। দেখো, একই ক্লুড, একই ফিউজ আর একই টার্ট, এই তিনটের ভিতরে যে কোনো একটা কিন্তু পরীক্ষায় অবশ্যই আসে। ঠিক আছে, একই ক্লুড কি? যে শিলাস্তর অত্যধিক সচ্ছরিততার জন্য প্রচুর পরিমাণে জল ধারণ করতে পারে কিন্তু জল ক্ষরণে অক্ষম। তাই জল যে ধারণ করতে পারে কিন্তু ক্ষরণ করতে পারে না, তাকে একই ক্লুড বলা হয়। কাদা পাথর আর শেল। একই টার্ট কি? যে শিলাস্তর প্রকৃতিগতভাবে অপ্রবেশ্য হলেও খুব কম পরিমাণে জল সঞ্চয় করে এবং ক্ষরণে সক্ষম, অর্থাৎ এ সঞ্চয় করতে পারে আবার ক্ষরণও করতে পারে, তাকে একই টার্ট বলা হয়। কাদার সাথে বালি মিশ্রিত বেলে মাটি উদাহরণ। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা দেখি একই ফিউজ, যে শিলাস্তর কোনোভাবে জল সঞ্চয় ও ক্ষরণে সক্ষম না, মানে সঞ্চয় করতে পারে না, ক্ষরণ করতে পারে না, তাকে বলে একই ফিউজ, যেরকম গ্রানাইট, ব্যাসল্ট। তাহলে এই তিনটে খুব ভালো করে মনে রাখবে। এবার তোমরা এই আর্টিজু কূপটা 3 মার্কের জন্য খুব ভালো করে পড়বে, এটা কিন্তু আমি বড় প্রশ্নের সাজেশনে দিয়েছি। তারপর চলে আসবো পর্যায়ন কথাটি কে প্রথম ব্যবহার করেন? জি.কে. গিলবার্ট। পর্যায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কি? নদী। সিটিং কি? শীত প্রধান অঞ্চলে ভূমির উপর সঞ্চিত বিপুল পরিমাণ বরফের স্তূপ অপসারিত হলে নিচের শিলাস্তর চাপমুক্তির কারণে প্রসারিত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়, তাকে শিটিং বলে। নেক্সট হচ্ছে ভারতে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি দ্বীপের নাম গাঙ্গেয় বদ্বীপ বা সুন্দরবন বদ্বীপ। পৃথিবীর একটি বিখ্যাত উষ্ণ প্রস্রবের নাম খুব পরীক্ষায় আসে, একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ওল্ড ফেইথফুল, মনে রাখবে। আচ্ছা, আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস কি? জলের মধ্যে থাকা হাইড্রোজেনের হাইড্রোক্সিল আয়ন শিলামধ্যস্থ খনিজের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে শিলার যে পরিবর্তন ঘটায় তাকে বলা হয় আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস। ভাদস জল কি? ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরে প্রবেশ করে জল সবসময় নিচের দিকে নামতে থাকে। আচ্ছা, এর মধ্যে ভৌমজল স্তরের উপরে অবস্থিত অসম্পৃক্ত শিলাস্তরের মধ্য দিয়ে যে জল প্রবাহিত হয় সেটাকে ভাদস জল বলে। অর্থাৎ অসম্পৃক্ত স্তরের মধ্যে দিয়ে যে জলটা প্রবাহিত হয় কিন্তু এই জলটা কিন্তু থাকে না, এটাকে ভাদস স্তর বা ভাদস জল বলা হয়। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী শর্ট কোশ্চেন কি আছে চলো দেখে নিই। গিজার বা গাইজার কি? দেখো, যে উষ্ণ প্রস্রবণে ভূগর্ভস্থ জল বা ভৌমজলের নির্দিষ্ট অনির্দিষ্ট সময় অনেক প্রবল বেগে স্তম্ভর আকারে ফোয়ারার মতো উৎক্ষিপ্ত হয়, তাকে গিজার বা গাইজার বলে, যেমন আমেরিকার ওল্ড ফেথফুল। কাস্ট ভূমিরূপ ভারতের কোথায় দেখা যায়? উত্তরাখণ্ডের দেরাদুন ও মধ্যপ্রদেশের পাসমারি। ক্রাস শব্দের অর্থ কি? উন্মুক্ত উদ্ভিদহীন প্রস্তরভূমি। টেরাসা কোথায় দেখা যায়? মধ্য অক্ষাংশ অঞ্চলে। স্টারলাইটাইট কথার অর্থ কি? ফোটায় ফোটায় ঝরা। স্টারলাইটময় ভারতের কোথায় দেখা যায়? অন্ধ্রপ্রদেশের বোরাগাঁও। পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়? বক্রেশ্বর।
এরপরে দেখো এসে টাইপ প্রশ্ন হিসাবে কিন্তু এগুলো আসতে পারে। শুষ্ক নদী উপত্যকা কাকে বলে? কাষ্ট অঞ্চলে প্রবাহিত নদীর জল সিংহলে বা সোয়ালো হলে প্রবেশ করলে উপর থেকে জলশূন্য দেখায়, সেই জন্য এটাকে বলা হয় শুষ্ক নদী উপত্যকা। বা অন্ধ উপত্যকা কাকে বলে? মানে নদীর এই উপত্যকাটা, দেখো এই শুষ্ক উপত্যকা আর অন্ধ উপত্যকা জিনিসটা কিন্তু একই। নদী উপত্যকার যে অংশ সিংহলে প্রবেশ করে সেখান থেকে অন্ধ উপত্যকা বলা হয় সেটাকে, কারণ সেই অংশটা আমরা কি করতে পারি না, দেখতে পারি না, ঠিক আছে। আবার এই অন্ধ উপত্যকার ওপর অংশ যদি কখনো ভেঙে যায়, সেই ভাঙা সুড়ঙ্গ পথ দিয়ে কিন্তু ভূ অভ্যন্তরে ওই নদীটি দেখা যায়, ওটাকে বলে কাস্ট জানালা। আর স্টালাকটাইট নিশ্চয়ই তোমরা জানো, চুন মিশ্রিত জলীয় দ্রবণ চুনাপথরের গুহার ছাদ থেকে যখন ওপর থেকে ফোটায় ফোটায় নিচে চুইয়ে পড়ে সেটাকে বলে স্টালাকটাইট। আর স্টালাকমাইট কাকে বলা হয়? যখন নিচে এসে পড়ার পরে নিচ থেকে আবার ওপরের দিকে উঠতে থাকে তখন সেটাকে বলা হয় স্টালাকমাইট, ঠিক আছে। এগুলো খুব ভালো করে পড়ে যাবে, এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে। এবার চলো আমরা মৃত্তিকা চ্যাপ্টার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলো দেখে নেব। মৃত্তিকা কোন শব্দ থেকে সৃষ্টি হয়েছে? ল্যাটিন শব্দ সোলাম থেকে মৃত্তিকা শব্দটি সৃষ্টি হয়েছে। সোলাম কথার অর্থ কি? মেঝে বা ভূমি। তারপর হচ্ছে পেডোলজি কাকে বলে? মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকার গঠন, উৎপত্তি, গ্রথন ও বৈশিষ্ট্য বন্টন শ্রেণীবিভাগ সম্পর্কে অধ্যয়ন করা হয় তাকে বলা হয় পেডোলজি। তারপরে দেখো এডাফোলজি বা পেডোলজিস্ট কাকে বলে? পেডোলজি সম্পর্কিত পারদর্শিতা অর্জন করে এই বিষয়ে গবেষণা করে যারা, তাদের বলে পেডোলজিস্ট। মানে মৃত্তিকা গবেষণা যারা করে তাদেরকে বলা হয় পেডোলজিস্ট এক কথায়। এডাফোলজি মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকা থেকে উদ্ভিদের উৎপত্তি বুদ্ধির সংরক্ষণের মাধ্যম হিসাবে দেখা হয় তাকে বলে ইডাফোলজি। এই বিষয়ে পারদর্শী যারা এদেরকে বলে ইডাফোলজিস্ট, ঠিক আছে। মৃত্তিকার সঙ্গে উদ্ভিদের সম্পর্ক নির্ণয় করা হয় যে বিজ্ঞানের শাখায়, সেটাকে বলে ইডাফোলজি। আর এই বিষয়ে পারদর্শী তাদের বলা হয় কি? ইডাফোলজিস্ট। মৃত্তিকায় অবস্থিত দুটি অনবেক্ষণিক জীবের নাম লেখো। ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি ডোকুচেভ ও জেনি কত সালে প্রকাশ করেন? ডোকুচেভ 1889 সালে, জেনি 1958 সালে। মৃত্তিকা হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি হলে পিএইচ হ্রাস না বৃদ্ধি পায়? হ্রাস পায়, মনে রাখবে। চুনাপাথর ও চক থেকে কোন মৃত্তিকা সৃষ্টি হয়? রেনজিনা মৃত্তিকা সৃষ্টি হয়। শিলার সাথে অক্সিজেন যুক্ত হয়ে যে রাসায়নিক আবেগের সৃষ্টি হয় তাকে বলে অক্সিডেশন বা জারণ প্রক্রিয়া। ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় দেখা যায়? ক্রান্তীয় উষ্ণ আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে। ল্যাটা শব্দের অর্থ কি? ইট। ডিউরোক্রাস্ট কোথায় দেখা যায়? ল্যাটেরাইট মৃত্তিকা, খুব পরীক্ষা আছে। শীতল নাতিশীতোষ্ণ সরলবর্গীয় অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায়? পটজল মৃত্তিকা দেখা যায়। এগুলো কিন্তু খুব পরীক্ষায় আসে। মৃত্তিকার পরিলেখ কাকে বলে? ভূপৃষ্ঠের উপর থেকে মৃত্তিকার ডি স্তর পর্যন্ত উলম্ব প্রস্থচ্ছেদকে বলা হয় মৃত্তিকার পরিলেখ। পটজল কথার উৎপত্তি কোন শব্দ থেকে? রাশিয়ান শব্দ জোলা থেকে। জোলা শব্দের অর্থ হচ্ছে তোমার ছাই বা ধূসর প্রকৃতি, ঠিক আছে। জোলা শব্দের অর্থ কি দেখো? ধূসর বা ছাই বর্ণ। রাশিয়ার তৈগা বনভূমিতে কোন মৃত্তিকা দেখা যায়? পটজল মৃত্তিকা। এনপিকে খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। মৃত্তিকার 3টি পুষ্টি মৌল, নাইট্রোজেন, ফসফরাস আর হচ্ছে পটাশিয়াম। মৃত্তিকা থেকে উদ্ভিদ মোট কতগুলি পুষ্টিমৌল গ্রহণ করে? 24টি। রেগোলিথ কথার অর্থ কি? আচ্ছাদন। পুষ্টিচক্র কি? পরিবেশের বিভিন্ন পুষ্টিকর উপাদানগুলি যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড পরিবেশ থেকে জীবদেহ এবং জীবদেহ থেকে পুনরায় পরিবেশে ফিরে যায়, একে পুষ্টিচক্র বলা হয়। ইউএসডি এর পুরো নাম কি? ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। আচ্ছা, ইউএসডি এর পদ্ধতি অনুসারে সব মৃত্তিকা কটি স্তরে বিভক্ত? 6টি স্তরে বিভক্ত। মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়ায় পার্থক্য অনুসারে মৃত্তিকায় কটি ভাগ করা হয়? 12টি ভাগে ভাগ করা হয়। ক্রান্তীয় সাভানা অঞ্চলে ভারতের কৃষ্ণ মৃত্তিকা কোন বর্ণের মৃত্তিকা? ভার্টিসল বর্গের। কোন বর্গের হবে এটা? ভার্টিসল বর্গের মৃত্তিকা। ভার্টিসল কথার অর্থ উল্টানো, খুব পরীক্ষা আছে এগুলো কিন্তু। তারপরে হচ্ছে চার্নোজম ও সেসনাম কোন বর্ণের মৃত্তিকা? মলিসল বর্গের। মলিসল কথার অর্থ কি? নরম। মরু ও বাদামি মৃত্তিকা কোন বর্গের মৃত্তিকা? অ্যারিডিসল। অ্যারিড কথার অর্থ মরু, মনে রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যারিডিসল কথার অর্থ হচ্ছে শুষ্ক। কঙ্কালসার মৃত্তিকা কাকে বলে? আমরা কি জানি, মানে পাহাড়ি অঞ্চল, তুমি যদি যাও সেখানে মাটি দেখতে পারবে না, মাটির ভিতরে কি থাকবে? ছোট ছোট নুড়ি কাকর পলিবালি থাকবে। এগুলোকে বলা হয় কি বলতো? এইগুলোকে বলা হয় কি বলতো? তোমার হচ্ছে কঙ্কালসার মৃত্তিকা। লিসিং কি? মৃত্তিকার উপরিস্তর থেকে ক্ষারকীয় অক্সাইডগুলির জলে দ্রবীভূত হয়ে রন্ধ্র পরিসরের মধ্য দিয়ে অনুপ্রবেশ ঘটে নিচে অধগমনকে বলা হয় লিসিং। মাল কি? খুব পরীক্ষা আসে, দেখবে তোমাদের এসে টাইপ প্রশ্নে কিন্তু টেস্ট পেপারে বহুবার আছে। পর্ণমোচী অরণ্যের মৃত্তিকার একদম উপরের স্তরটি হালকা মুচমুচে প্রকৃতির হয়, এটিকে মৃত্তিকা বিশেষজ্ঞগণ মাল বলে অভিহিত করেছেন। দেখো তোমরা কিন্তু এডুকেশন, দর্শন, ইতিহাস সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়েছো, কিন্তু তোমরা কিন্তু মেন ব্যাপার হলো মাধ্যমিকের ছেলেমেয়েরা কিন্তু আমাকে ঠিকঠাক করে চিনেছিল, তোমরা কিন্তু ঠিকঠাক করে চিনলে না, কারণ তোমরা
তোমাদের সেই ভালোবাসা কিন্তু প্রকাশ করনি। উচ্চ মাধ্যমিকের ছেলেমেয়েরা আমার ভিডিও দেখে কিন্তু সেই ভালোবাসাটা সেভাবে প্রকাশ করেনি, কিন্তু প্রত্যেক দিন প্রশ্ন কিন্তু কমন পাচ্ছে, যারা দেখছে কিন্তু তারা জানে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু তোমাদের জন্য সেইভাবে আমি কন্টেন্ট রেডি করতে পারলাম না। দেখো, আমাদের পরিশ্রম করা বা কন্টেন্ট রেডি করার জন্য কিন্তু বা তোমাদের জন্য কিছু করার জন্য প্রচণ্ড ভালোবাসা, আমাদের উত্তেজনার প্রয়োজন হয়, সেই উত্তেজনাটা কিন্তু তোমাদের কাছ থেকে সেইভাবে আমি সত্যি করার কথা পাইনি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা দেখো। আমি তোমাদের এই ভূগোলের সমস্ত শর্ট কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, এর বাইরে কোনো শর্ট কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে না, কারণ আমি এটা হচ্ছে আমার কোচিংয়ের খাতা, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমি সমস্ত ছেলেমেয়েদের কিন্তু আমার কোচিং আমি করিয়ে থাকি, ঠিক আছে। তো এটা হচ্ছে একদম সম্পূর্ণ তোমাদের পরীক্ষার জন্য একদম লাস্ট মিনিট সাজেশন শর্ট কোশ্চেন, এইগুলো তোমরা দেখে যদি রাখো, এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু তোমাদের আসবে না। সরলবর্গীয় অরণ্য অঞ্চলে মৃত্তিকার উপরীয় স্তরে সূক্ষ্ম শিখর দ্বারা গঠিত হলে মৃত্তিকা বিজ্ঞানীরা এখানে ডাব নামে পরিচিত। আর পর্ণমোচী অরণ্যে মৃত্তিকার একদম উপরের স্তরটি হালকা মুচমুচে প্রকৃতির হয়, এটিকে মৃত্তিকা বিশেষজ্ঞ মাল বলে অভিহিত করেছে। আর ডাব কি? সরলবর্গীয় অরণ্য অঞ্চলে মৃত্তিকার উপরীয় স্তরে সূক্ষ্ম শিখর দ্বারা গঠিত মৃত্তিকা বিজ্ঞানীরা এখানে ডাব নামে অভিহিত করেছেন। খুব পরীক্ষায় কিন্তু এগুলো আসে। তোমরা যদি বলে এগুলো স্যার পিডিএফ আকারে দেন, পিডিএফ আকারে কিন্তু এগুলো দেওয়া সম্ভব নয়, সেই জন্য তোমরা এগুলো সম্পূর্ণ দেখে নাও, ঠিক আছে। মৃত্তিকার ক্যাটেনা পরীক্ষা খুব আসে, ঠিক আছে। এইটার বড় করে লেখানোর কোনো দরকার নেই, এগুলো শর্ট আসলে ছোটো করে লিখে দিলে হবে। উপত্যকার উচ্চ ঢাল থেকে নিম্ন ঢাল পর্যন্ত মৃত্তিকার পরিলেখের যে পর্যায়ক্রমিক পরিবর্তন, সেটাকে বলে মৃত্তিকার ক্যাটেনা, ঠিক আছে। তারপরে দেখো পেডোকাল আর পেডেলফার মৃত্তিকাকে বলে। পেডোকাল যে মৃত্তিকায় তোমার হচ্ছে ক্যালসিয়ামের পরিমাণ থাকে সেটা পেডোকাল, আর যে মৃত্তিকায় তোমার অ্যালুমিনিয়াম আর আছে ফেরাস বা লোহের পরিমাণ বেশি থাকে সেটাকে বলে পেডালফার মৃত্তিকা। বোঝা গেল কি বললাম? মালচিং কি? শুষ্ক অঞ্চলে খড়কুটো, লতাপাতা, ঘাস, আগাছা প্রভৃতি ভূমির উপর বিছিয়ে দিয়ে মৃত্তিকা থেকে বাষ্পীভবন বন্ধ করা হয়, ফলে মৃত্তিকার আর্দ্রতা বজায় থাকে ও চাষাবাদ করা যায়। এই পদ্ধতিকে বলে মালচিং। মরু অঞ্চলে কি বলতো, তোমাদের মাটির উপরে যদি যে বৃষ্টি যেটুকু হয়, সেই বৃষ্টির জলটা সঙ্গে সঙ্গে শুকিয়ে বাষ্পীভূত হয়ে যায়, সেটা বন্ধ করার জন্য খড়, তোমার লতা পাতা, নোংরা আবর্জনা মাটির উপরে কিন্তু যখনই বৃষ্টি হবে তখন বিছিয়ে দেওয়া হয়, যাতে আর্দ্রতাটা বজায় থাকে। এটা মালচিং পদ্ধতি বলা হয়, ঠিক আছে। রেনজিনে কি? চুনাপাথর গঠিত অঞ্চলে ক্যালসিয়াম কার্বনেটের সাথে জল ও কার্বন ডাইঅক্সাইডের সাথে রাসায়নিক বিক্রিয়ার ফলে যে ধূসর বর্ণের মৃত্তিকা সৃষ্টি রেনজিনে বলে। পেড কি? মৃত্তিকার কণিকার একদম যে ক্ষুদ্র অংশ, ঠিক আছে। মৃত্তিকার সৃষ্টি কণিকার সমষ্টিকে পেড বলা হয়। দৈর্ঘ্য প্রস্থযুক্ত ত্রিমাত্রিক আকৃতি বিশিষ্ট দ্বিমাত্রিক আকৃতি বিশিষ্ট হয়। পেডন কি? পৃথক সত্তাযুক্ত ত্রিমাত্রিক মৃত্তিকার একককে বলা হয় পেডন, যার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা যুক্ত ত্রিমাত্রিক জ্যামিতিক আকৃতি বিশিষ্ট হয়। চলো বায়ুমণ্ডল থেকে শর্ট কোশ্চেনগুলো দেখে নাও। গ্রিক শব্দ কুকলোস কথার অর্থ কি? সাপের কুণ্ডলী বা বৃত্তাকার ঘোড়া। আচ্ছা, সাইক্লোন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ কুকলোস থেকে। সাইক্লোন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? হেনরি ফিডিংটন। ক্রান্তীয় ঘূর্ণবাদ কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে দেখা যায়? 5 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে দেখা যায়? 30 থেকে 65 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। পৃথিবীর মধ্যে সব থেকে বিধ্বংসী ক্রান্তীয় ঘূর্ণবাদের নাম কি? টর্নেডো। মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডো কী নামে পরিচিত? টুইস্টার নামে পরিচিত। আচ্ছা, এই জিনিসটা তোমাদের একটু ভালো করে দেখে নাও। এগুলো সাইক্লোন কোথায় দেখা যায়? আচ্ছা, দক্ষিণ পূর্ব এশিয়ার ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা। হ্যারিকেন কোথায় দেখা যায়? পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। টাইফুন দক্ষিণ চীন সাগর। উইলিলি অস্ট্রেলিয়া। টাইফুন জাপান। টর্নেডো আমেরিকা যুক্তরাষ্ট্র। দক্ষিণী দোলন বা সার্দার অসিলেশন বলতে কী বোঝো? এল নিনো লা নিনোর প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পূর্ব ও পশ্চিমবঙ্গে স্বাভাবিক বায়ুচাপের যে নাটকীয় পরিবর্তন বা অস্থিরতার সৃষ্টি হয় তাকে দক্ষিণী দোলন বলে। ওয়াকার সার্কুলেশন কি? প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চল, বিশেষত নিরীক্ষ রেখা বরাবর যে বৃহৎ বায়ুমণ্ডলীয় কোষ বলয় পূর্ব পশ্চিমে বিস্তৃত আছে তাকে বলা হয় ওয়াকার সার্কুলেশন। জিওট্রফিক বায়ু কাকে বলে? বায়ু প্রবাহের সময় একেবারে নিচের স্তরের বায়ু, বিশেষত যে বায়ু ভূমি ঘেঁষে প্রবাহিত হয় তা ভূপৃষ্ঠের সাথে সংঘর্ষের ফলে গতিবেগ কম হয়, কিন্তু ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় তত সংঘর্ষের পরিমাণ কম ও বায়ু অবাধে প্রবাহিত হতে একে জিওট্রফিক বায়ু বলা হয়। জেট স্ট্রিম বায়ুর নামকরণ করেন কে? হাইনরিখ সিলকফ। ঘূর্ণবাদের কেন্দ্র বায়ুচাপ কত থাকে? 900 থেকে 950 মিলিবার। সীমান্তকে কয় ভাগ করা হয়? কী দুই ভাগ, উষ্ণ সীমান্ত আর হচ্ছে শীতল সীমান্ত। প্রতীপ ঘূর্ণবাদের ব্যাস কত? 3000 কিমি। ত্রিকোষ মডেল তত্ত্বর কোন 3টি কোষ নিয়ে গঠিত? হ্যাডলি কোষ, ফ্রেল কোষ আর হচ্ছে মেরু কোষ। ত্রিকোষ মডেল তত্ত্বের প্রবক্তা কে? পলম্যান। জেট বায়ুর গতি কত? 320 থেকে 480 কিমি। রোজবি তরঙ্গ কে আবিষ্কার করেন? সিজি রোজবি, কার্ল গুস্তাভো রোজবি। আচ্ছা, ওয়াকার সঞ্চালন তত্ত্বের প্রবক্তা কে? স্যার গিলফোর্ড
থমাস ওয়াকার। এলনিনো দ্বারা কোন অঞ্চল প্রভাবিত হয়? পেরু আর চিলি। লানিনো দ্বারা কোন অঞ্চল প্রভাবিত হয়? পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল। টর্নেডো বাংলার প্রতিশব্দ কি? বজ্রঝঞ্ঝা। টর্নেডোর গতিবেগ কত হয়? 300 থেকে 500 কিমি পার ঘন্টা। আচ্ছা, ব্যারোক্লিনিক অবস্থা কাকে বলে? এটা খুব পরীক্ষায় আসে কিন্তু। বায়ুর চাপ ঢাল ও সমউষ্ণ ঢাল যখন পরস্পর সমান্তরালভাবে তির্যকভাবে উলম্বভাবে ছেদ করে তখন তাকে ব্যারোক্লিনিক অবস্থা বলে। অর্থাৎ সমান্তরালভাবে থাকে না, তির্যক বা উলম্বভাবে ছেদ করে। কে? বায়ুর চাপ ঢাল আর হচ্ছে সমউষ্ণ ঢাল। আচ্ছা, ব্যারোট্রপিক অবস্থা কি? বায়ুর চাপ ঢাল আর সমউষ্ণ ঢাল যখন পরস্পর সমান্তরালভাবে অবস্থান করে তখন ব্যারোট্রপিক অবস্থা বলে। ওজোন গ্যাসের রং ও গন্ধ কেমন? নীল রং। মাছের আষ্টে গন্ধযুক্ত হয়, পরীক্ষা খুব আসে। কে কত সালে ওজোন গ্যাস আবিষ্কার করেন? 1840 সালে স্কনবি। ওজোন স্তর কে আবিষ্কার করেন? হেনরি বুসন ও চার্লস ফেব্রি। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় কোন এককে? ডবসন এককে। কোন অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক? মেরু অঞ্চলে 450 ডবসন। নিরক্ষীয় অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব কত হয়? 250 ডবসন। নাতিশীতোষ্ণ অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব কত? 350 ডবসন। আচ্ছা, তারপরে দেখো মৃত্তিকা আর উদ্ভিদ। আমলিক মৃত্তিকা অক্সিলোফাইট নামে পরিচিত। বরফাবৃত মৃত্তিকা সাইকোফাইট নামে পরিচিত। লবণাক্ত মৃত্তিকা হ্যালোফাইট নামে পরিচিত। পাথুরে মৃত্তিকা লিথোফাইট নামে পরিচিত। নুড়ি ও বালি সমৃদ্ধ মৃত্তিকা স্যামোফাইট নামে পরিচিত। পরীক্ষায় কিন্তু এগুলো আসে, তুমি গুরুত্ব সহকারে যদি দেখে যাও খুব ভালো কথা, আর যদি না দেখে যাও তাহলেও খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। যেরকম পড়াশোনা করবে সেরকম রেজাল্ট হবে। কোপেনকৃত জলবায়ুর শ্রেণীবিভাগ কত সালে প্রকাশিত হয়? 1900 সালে। কোপেন পৃথিবীর জলবায়ুকে প্রধান কয়টি বিভাগ করেছেন? 5টি বিভাগ করেছেন। কোপেন AM দ্বারা কোন জলবায়ুর চিহ্নিত করেছেন? মৌসুমী জলবায়ু। 4 o'clock রেইন কাকে বলে? নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকালে 4টের সময়, অর্থাৎ প্রত্যেক দিন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে 4টের সময় যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয় সেটাকে 4 o'clock রেইন বলা হয়। সেলভা কি? আমাজন অববাহিকায় যে গভীর অরণ্য রয়েছে সেটা সেলভা নামে পরিচিত। কাকে পৃথিবীর ফুসফুস বলা হয়? এই সেলভা অরণ্যকেই পৃথিবীর ফুসফুস বলা হয়। কারণ নেক্সট, কোপেনকৃত জলবায়ু শ্রেণীবিভাগ এ বলতে কোন জলবায়ু অঞ্চলকে বোঝায়? ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলকে। ডোলড্রাম কোন অঞ্চলে দেখা যায়? নিরক্ষীয় অঞ্চলে। মোনেক্স কথার অর্থ কি? মনসুন এক্সপেরিমেন্ট বা মৌসুমী বায়ু সংক্রান্ত যে গবেষণা, মৌসুমী বায়ু সংক্রান্ত যে গবেষণা সেটাকে বলা হয় মনেক্স। ঠিক আছে, মনে রাখবে। মৌসুমী বিস্ফোরণ কাকে বলা হয়? আমরা কি জানি? জুন মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় এবং আরব সাগরীয় শাখা দ্বারা, ঠিক আছে, পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতে প্রথম যে বৃষ্টি ঘটে সেটাকে বলে মৌসুমী বিস্ফোরণ। কাকে পৃথিবীর সৌরপর্দা, ওজোন স্তরকে পৃথিবীর সৌরপর্দা বলা হয়। মন্ট্রিল প্রোটোকল কবে কোথায় স্বাক্ষরিত হয়? কানাডার মন্ট্রিল শহরে 1987 সালে। প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। মন্ট্রিল প্রোটোকল কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে কি বলতো, রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অধীনে 1987 সালে 16 সেপ্টেম্বর কানাডার মন্ট্রিল শহরে ওজোন ক্ষয়কারী পদার্থসমূহ ব্যবহার নিয়ন্ত্রণ সম্পর্কে যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় তা মন্ট্রিল প্রোটোকল নামে পরিচিত। প্রধান গ্রিনহাউস গ্যাসগুলির নাম কি? কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, একটি জৈব গ্রিনহাউস গ্যাস হচ্ছে মিথেন। কোথায় কী ধরনের সবচেয়ে বেশি মিথেন উৎপাদন হয়? ধান গাছ থেকে। ধান চাষের ফলে মিথেন উৎপাদন সবথেকে বেশি হয়। কোন দেশ সবথেকে বেশি গ্রিনহাউস গ্যাস উৎপাদন করে? আমেরিকা যুক্তরাষ্ট্র, 17.3%। গ্রিনহাউস কথাটি প্রথম ব্যবহার করেন কে? সোভান্তে আরহেনিয়াস। ঠিক আছে, মনে রাখবে, সোভান্তে আরহেনিয়াস। অ্যাসিড বৃষ্টি কাকে বলে? তোমরা তোমাদের টেক্সট বই থেকে সুন্দর করে দেখে নিও, একটু বড় উত্তর এটা। চলো, জীব বৈচিত্র্য, এখান থেকে তোমাদের বেশ কয়েকটা শর্ট কোশ্চেন আসে। বসুন্ধরা সম্মেলন কবে কোথায় হয়? 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। ক্লাড কি? কোনো প্রজাতির প্রাণী বা উদ্ভিদ বা সমস্ত বংশধরকে একত্রে ক্লাড বলা হয়। আলফা বৈচিত্র্য কি? নির্দিষ্ট গোষ্ঠীতে উপস্থিত প্রজাতির সংখ্যাকে নির্দেশ করে আলফা বৈচিত্র্য, অর্থাৎ একই প্রকার বাসস্থানের প্রজাতির সংখ্যা হলো আলফা বৈচিত্র্য। দেখো, এই আলফা, বিটা আর গামা, এই তিনটির ভিতরে একটা কিন্তু তোমাদের পরীক্ষা আসবেই, সেই জন্য এই তিনটে ভালো করে তোমাদের পড়ে যেতে হবে। বিটা বৈচিত্র্য কি? ভিন্ন স্থান ভিন্ন সম্প্রদায়ের মধ্যে স্থান বিনিময়ের পর্যায়ক্রম হলো বিটা বৈচিত্র্য। ঠিক আছে, এইটুকু পড়লেই কিন্তু হবে। গামা বৈচিত্র্য কি? স্বল্প স্থানে প্রজাতির ঘনত্ব থেকে গামা বৈচিত্র্য বলা হয়। এইটুক লিখে দিলেই কিন্তু হবে। ঠিক আছে, আবার যদি মনে করো পুরোটা বড় করে লিখবো তাহলে পুরোটা তোমরা দেখে নাও, স্ক্রিনশট মেরে নাও, লিখে নাও, লিখে পড়তে থাকো। জীব বৈচিত্র্য হটস্পট বা বায়োডাইভার্সিটি কথাটি প্রথম কে ব্যবহার করেন? নরম্যান মায়ার্স, 1988 সালে। জীববৈচিত্র্য হটস্পট কাকে বলে? যে সব প্রাকৃতিক আবাসস্থলে সর্বাধিক সংখ্যায় প্রজাতি অবলুপ্তির পথে এবং সংকটপূর্ণ সেই সব প্রাকৃতিক বাসস্থানকে বলা হয় জীববৈচিত্র্য হটস্পট। পৃথিবীতে মোট কতগুলি জীববৈচিত্র্য হটস্পট রয়েছে? 34টি জীববৈচিত্র্য হটস্পট কিন্তু রয়েছে। রামসার সম্মেলন কবে হয়? 1971 সালে হয়। ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন কত সালে চালু হয়? 1972 সালে। ভারতে অরণ্য সংরক্ষণ আইন কত সালে চালু? 1980 সালে। ভারতে মোট কতগুলি সংরক্ষণ অঞ্চল আছে? 605টি। ভারতে বন্যপ্রাণী অভয়ারণ্য কতগুলি আছে? 515টি। ভারতের জাতীয় উদ্যানের সংখ্যা কতগুলি? 90টি। বর্তমান ভারতে কতগুলি জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল আছে? 18টি। আচ্ছা,
ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল কোনটি? নীলগিরি জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল 1986 সালে ঘোষিত হয়। জীবমণ্ডল কথাটি কে প্রথম ব্যবহার করেন? ওয়াল্টার জি রোসেন। তো বন্ধুরা, এই ছিল তোমাদের সম্পূর্ণ শর্ট কোশ্চেন। এছাড়া তোমাদের রয়েছে কৃষি, শিল্প এবং জনসংখ্যা। এই কৃষি, শিল্প, জনসংখ্যা থেকে কিন্তু পূর্বে, অর্থাৎ আমরা কিছুদিন আগেই কিন্তু একটা ভিডিও দিয়েছি যেখানে কৃষি, শিল্প, জনসংখ্যা থেকে সম্পূর্ণ শর্ট কোশ্চেন তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে। ওই ভিডিওটা যদি এখনও না দেখে থাকো তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা অবশ্যই দেখে নাও এবং এই সমস্ত প্রশ্নগুলি যেগুলো বললাম এগুলো খুব ভালো করে একটু চোখ বুলিয়ে দেখে যাও। আমি 100% বলছি এখান থেকেই সমস্ত প্রশ্ন কমন তোমরা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকালে ভালো থেকো এবং সুস্থ থাকো। দেখাবো অন্য একটা টপিক নিয়ে অন্য একটা ভিডিওতে।